আমার চ্যানেলে আমি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওটা বিশেষ করে অষ্টম শ্রেণীর জন্য, এবং অষ্টম শ্রেণীর যে ইতিহাস বিষয়টি রয়েছে তার উপরে এই ভিডিওটি। এবং তাদের আমি বলি, যাদের ভালো লাগছে ভিডিও অবশ্যই সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে নেবে, না হলে নোটিফিকেশন আসবে না। এবং যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক করুন। ঠিক আছে, লাইক করলে মোটিভেশন আসে, আমরা আরো বেশি ভিডিও করতে অনুপ্রাণিত হই। আচ্ছা, ইতিহাসে আমি পড়েছিলাম যে সিপাহি বিদ্রোহ অব্দি বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এবার আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে। এবং ষষ্ঠ অধ্যায় পড়তে গিয়ে আমরা যেটা দেখছি, যেটা আছে ষষ্ঠ অধ্যায়ের শিরোনামে, সেটা হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। ঠিক আছে, জাতীয়তাবাদ বলতে কি বোঝায় সেটা আগে বুঝতে হবে। জাতীয়তাবাদ বলতে বোঝায় যে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে যে ধরনের একই ধরনের সংস্কৃতি, একই ধরনের একটা কালচার, সংস্কৃতি যেটা, সেটা, এবং ভাষাগত কারণ হতে পারে, সংস্কৃতিগত কারণ হতে পারে, এবং তাদের মধ্যে একটা ঐক্য বোধ গড়ে ওঠে, তার সঙ্গে যদি দেশপ্রেমের ভাব মিশ্রিত হয়, তাহলে সেটা বলা হয় জাতীয়তাবাদ এবং জাতীয়তাবোধ। এবং এই সংক্রান্ত মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে কি বললাম, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের মধ্যে যদি একটা ঐক্যবোধ থাকে এবং তার সঙ্গে যদি দেশপ্রেমের ভাব মিশ্রিত হয়, এবং সেই দেশপ্রেমের ভাব মিশ্রিত ঐক্যবোধ হচ্ছে জাতীয়তাবোধ। এই ধরনের মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে যখন সিপাহীরা বিদ্রোহ করেছিল সেই সময় দেখা গেছে যে সিপাহীদের মধ্যেও একটা নিজস্বতা, নিজের একটা অধিকার বোধ, নিজের অধিকার বোধের জন্য দাবি, লড়াই, সেটা তাদের মধ্যে প্রকট হয়ে দেখা দিয়েছিল। এবং পাশাপাশি কিছু ভারতীয় মানুষ সেখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছিল। এবং একটা বিষয় যেটা হচ্ছে, অনেকগুলো উপজাতি বিদ্রোহ যখন ঘটেছিল তখনও দেখা গেছে যে উপজাতিরা নিজেদের সংস্কৃতি, নিজেদের যে শিক্ষা সংস্কৃতি, নিজেদের যে খাদ্যাভ্যাস, যা কিছু হোক না কেন, সেগুলোকে নিজেদের জীবনযাত্রার যে রয়েছে যে ধরনগুলো, সেগুলো বাঁচানোর জন্য তারা কিন্তু লড়াই করে গেছে। ঠিক আছে, নিজেরা একটা আরামদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা থাকবে, শান্তিপূর্ণ সুস্থ জীবনের মধ্যে থাকবে, তার জন্যই তারা লড়াইটা করে গেছে। এবং তখন দেখা গেল যে এই ঊনবিংশ শতকের শেষের দিকে এসে ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারতীয়দের একটা জাতীয়তা বোধ বা দেশপ্রেমের ভাব জাগরিত হলো। এবং তারা তখন দেখলো যে এই ধরনের আন্দোলনগুলো যেগুলো হচ্ছে, মানে বিভিন্ন মুন্ডা আন্দোলন বা মুন্ডা উলগুলান বা ফরাজি আন্দোলন বা ওয়াহাবি আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলো যেগুলো হচ্ছে সেগুলো সংগঠিত নয়, মানে পরিকল্পিত, আগে থাকতে পরিকল্পনা করে, হ্যাঁ, মানে একের পর এক ধাপ ধাপ অতিক্রম করে আন্দোলনগুলো একটা পর্যায়ে পৌঁছাচ্ছে না, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছে না, লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছে, একটা সংগঠিত নয়, সকলে একটা যেন একটা ছন্নছাড়া মতন মনে হচ্ছে, আন্দোলনগুলো ঠিকভাবে গড়ে উঠছে না। সেই কারণে তারা কি করলো, তারা বিভিন্ন জায়গায় সংগঠন গড়ে তুলতে শুরু করলো। যেমন এখানে বলেছেন যে প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয় জমিদার সভাকে। তার আগে গড়ে উঠেছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন বলা হয় না প্রথম রাজনৈতিক সংগঠন, কারণ এখানে দেশপ্রেমের ভাব বেশি জাগরিত হয়েছিল। কিন্তু যখন জমিদার সভা গড়ে উঠলো, জমিদার সভাতে কিন্তু প্রথম রাজনৈতিক, মানে দেশপ্রেমের ভাবের সঙ্গে সঙ্গে একটা স্বাধীনতার একটা আগ্রহ মানুষের মধ্যে জাগরিত হলো। সেই জন্য জমিদার সভাকে প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয়। এবং এর এর যে শাখাগুলো বোম্বাই, মাদ্রাজ, কলকাতা, বিভিন্ন জায়গায় কেন্দ্র করে গড়ে উঠতে থাকে। কারণ বোম্বাই বলছে এই কারণে, কারণ সেই সময় মুম্বাই ছিল না, বোম্বাই ছিল নামটা। ঠিক আছে, এছাড়া বিভিন্ন সংগঠন গড়ে উঠতে থাকে, যেটা হচ্ছে হিন্দু মেলা। হিন্দু মেলার কথা তোমরা আগেই পড়েছো। ইন্ডিয়ান লীগ, ঠিক আছে, এবং থিওসফিক্যাল সোসাইটি, ঠিক আছে, ভারত সভা তো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কয়েকটি বিশিষ্ট সভার কথা অবশ্যই জানবো, যেটা হচ্ছে হিন্দু মেলা, জমিদার সভা,
প্রথম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, দ্বিতীয় হচ্ছে জমিদার সভা, তারপরে হিন্দু মেলা, তারপরে ভারত সভা। ঠিক আছে, ভারত সভা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারত সভা হচ্ছে ভারত সভা বিভিন্ন শাখায় ভাগ হয়ে গিয়েছিল এবং এর যে কর্মকাণ্ড, এর কর্মকাণ্ড অনেক বিস্তার লাভ করেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, এই কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন মানুষের মধ্যে এই কর্মকাণ্ডের প্রভাব পড়েছিল, আর ব্রিটিশ বিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই হচ্ছে ভারত সভা। ঠিক আছে, ভারত সভা সম্পর্কে খুব ডিটেলে জানার দরকার নেই। মোটামুটি ভারত সভার বিভিন্ন শাখা ছিল, এই সভাটা অনেক বড় আকার ধারণ করেছিল, বিভিন্ন মানুষের মধ্যে প্রভাব ফেলেছিল, এইটুকু জানলেই হবে। আচ্ছা, আর হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। ইলবার্ট বিল বিতর্ক বিষয়ে আসি। ইলবার্ট বিল বিতর্ক হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভারতীয়দের বিচার করার জন্য বিচারকের আসনে বসতেন ইউরোপীয় বিচারকরা। ঠিক আছে, আচ্ছা, গভর্নর জেনারেল লর্ড রিপন কি করলেন, আইনসভার সদস্য সিপি ইলবার্টকে বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করলেন এবং তিনি কি করলেন, তিনি এই একটা বিল পাস করলেন, একটা আইন মোতাবেক ঠিক করা হলো যে ভারতীয়রাও বিচারকের আসনে বসতে পারবে এবং সবাইকে মানে যেটা হচ্ছে তার অধীনে অনেকেই, মানে ভারতীয়রা যেহেতু বিচারকের আসনে বসেছে, সুতরাং তারা বিচার করার ক্ষমতা রাখবে। ঠিক আছে, ভারতীয়রা তো যার পর নাই খুব খুশি হয়ে গেল, কিন্তু ইউরোপীয়রা খুশি হলো না। তারা কি করলো, এই ইলবার্ট বিলের এগেনস্টে গিয়ে, মানে বিপরীতে গিয়ে তারা তখন বিভিন্নভাবে আন্দোলন করতে শুরু করলো, বিরোধিতা করতে শুরু করলো। এই হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। এবার কি হচ্ছে, এবার এই ইউরোপীয়দের বিরুদ্ধে আবার ভারতীয়রা আন্দোলন করলো। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয় ইলবার্ট বিল বিতর্ক। তাহলে ইলবার্ট বিল কিন্তু ভালো করার জন্যই করা হয়েছিল, যে ভারতীয়রা বিচারকের আসনে বসতে পারবে। ঠিক আছে, কিন্তু এই প্রস্তাব ইউরোপীয়রা মানতে পারেনি, তাই আবার তারা আন্দোলন করেছে, তার এগেনস্টে গিয়ে আবার ভারতীয়রাও আন্দোলন করেছে। আচ্ছা, এবার আসি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আর জাতীয় সম্মেলন প্রসঙ্গে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, ভারত সভার প্রথম যে সভাটি বসে সেটা হচ্ছে কলকাতার টাউন হলে। ঠিক আছে, এবং এই ভারত সভা খুবই গুরুত্বপূর্ণ এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর প্রথম মানে সভাপতি নিযুক্ত হন। এরপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা গঠিত হয় এবং এর কর্মকাণ্ড বিরাট। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রেই এই সভার গুরুত্ব রয়েছে, অনেক সমাজের অনেক দোষ ত্রুটি, অনেক সংস্কারমূলক ক্ষেত্রে এই ভারত সভার অগ্রণী ভূমিকা ছিল। ঠিক আছে, এরপরে যখন দেখা গেল যে মধ্যবিত্ত শিক্ষিত সমাজ এত সভা এত সংগঠন গড়ে তুলছে এবং এরা যখন পদক্ষেপ নিচ্ছে, তাহলে শিক্ষিত সমাজ যখন পদক্ষেপ নিচ্ছে তখন সেই আন্দোলন অনেক বেশি ফলপ্রসূ হবে। তাহলে তখন কিন্তু ব্রিটিশরা অলরেডি প্রথম থেকেই ভয় পেয়েছিল সিপাহী বিদ্রোহের কারণে। তারপরে তারা এই সমস্ত সংগঠন, মানে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা, ইলবার্ট বিল বিতর্ক, এই পাঁচটা কারণে তারা কিন্তু ভীত হয়ে পড়লো। তারা তখন দেখলো যে এমন একটা দল গঠন করে দেয়া হোক, যে দলটা কি করবে না, ভারতীয়দের দাবি দাবাগুলো ব্রিটিশদের কাছে পৌঁছে দেবে। ঠিক আছে, তারা তখন অ্যালান অক্টিভিয়াম হিউমের সাহায্যে কি করলেন, ওই কংগ্রেস, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। ওই জন্য অনেকে বলা হয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস হচ্ছে ব্রিটিশদের সেফটি ভাল্ব। মানে ব্রিটিশরা আগে থাকতেই মানে আভাসী ইঙ্গিতে বুঝতে পেরে যেত যে ভারতীয়দের মধ্যে কোন কোন ক্ষেত্রে অসন্তোষ দেখা দিচ্ছে। ঠিক আছে, তারা সতর্ক হয়ে যাবে। আচ্ছা, এই জন্য আর একটা হচ্ছে লর্ড ডাফরিন আর হিউম মিলিত হয়ে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। এই জন্য একে অনেকেই বলে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। ঠিক আছে, এরা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করে এই জিনিসটা করেছে ভারতীয়দের শান্ত রাখার প্রয়াসে। ঠিক আছে, এবং ভারতীয়রা প্রথম দিকে বুঝেছিল যে হয়তো তাদের দাবি দাবাগুলো ব্রিটিশদের সরকারের কাছে নিয়ে যাওয়া হবে, তারা ব্রিটিশদের কাছে দাবি দাবা পেশ করবে, ব্রিটিশরা সেগুলো সব কিছু দেখবে এবং সেই দাবি দাবা মোতাবেক তারা কাজ করবে। ঠিক আছে, যদিও পরবর্তীকালে তা হয়নি। ঠিক আছে, এবং দেখা গেছে যে এর ফলে রাজনৈতিক উদ্যম কিছুটা কম হবে, সংগঠনগুলোর এত বেশি আগ্রাসী মনোভাব নেবে না, ভারতীয়দের স্বার্থ রক্ষা করে চলবে, এরম একটা
প্রতিশ্রুতি ব্রিটিশরা দেবে, এরকম একটাই ভেবে রেখেছিল এরকম ঘটনা ঘটবে। কিন্তু দেখা গেছে কলকাতা, মুম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সিতে শিক্ষিত ভারতীয়রা নানা রাজনৈতিক উদ্যোগ নিতে থাকে, ঠিক আছে? এবং এই উদ্যোগ দেশ জুড়ে একটা প্রচেষ্টার রূপ নেয়। আর পরবর্তীকালে 1867 থেকে 1883 খ্রিস্টাব্দের মধ্যে নানান রকমের প্রতিবাদমূলক আন্দোলন গড়ে উঠতে থাকে, ঠিক আছে? এবং এই প্রতিবাদমূলক আন্দোলনগুলো মূলত ছিল রাজস্ব সংক্রান্ত দাবি, তারপরে কখনো শিল্প বাণিজ্যের ক্ষেত্রে দেশীয় যে শিল্প বণিকরা আছে তাদের ক্ষয়ক্ষতির কারণ, কখনো বৈষম্যমূলক আয় ব্যয়ের কারণে, ঠিক আছে? কখনো বাগিচা শ্রমিকদের যে দুরবস্থা সেই সমস্ত, কখনো দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে সেই সংক্রান্ত কারণে, এবং ভারতীয়দের অপমান অবমাননা সমস্ত কিছু কারণে সরব হতে থাকে এই সমস্ত সংগঠনগুলো। এবং এই যে প্রতিবাদী যে আন্দোলনের যে রূপটা সেটা কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু মাদ্রাজ, মুম্বাই এবং কলকাতা তিনটে প্রেসিডেন্সি এলাকা জুড়েই কিন্তু এটা ছড়িয়ে পড়েছিল। সেই কারণে লাহোর, অমৃতসর, আলিগড়, কানপুর, পাটনা বিভিন্ন জায়গায় এই আন্দোলনগুলো কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। এবং মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার যে উদ্দেশ্য যেটা ব্রিটিশদের ছিল যে ভারতীয়দের শান্ত রাখবে, সেই উদ্দেশ্য কিন্তু চরিতার্থ হয় না। এবং জাতীয় কংগ্রেস কিন্তু বিভিন্ন জায়গায় সভা সমিতি করতে থাকে এবং সেই সভা সমিতিতে তারা আলাপ আলোচনার মাধ্যমে এগোতে থাকে। এবং প্রথম দিকে তারা তো নরমপন্থী ভাবাপন্নই ছিল। তারা দেখা গেছে তারা খুব শান্ত শিষ্ট ভাবে নিজেদের দাবি দাবাগুলো পেশ করতে থাকে। এবং কিছু শিক্ষিত পেশাজীবী ব্যবসায়ী, জমিদার, এবং এরা ছিল ওই জাতীয় কংগ্রেসের স্তম্ভ, ঠিক আছে? এরা জাতীয় কংগ্রেসের সভাপতি বা কার্যকারী ভূমিকায় অবতীর্ণ হতো। এবং তার ফলে শিক্ষিত মানুষের পদক্ষেপ সবসময় শিষ্ট, সদাচার, ঠিক আছে, সুন্দর, এইরকম হয়ে থাকে, সৌজন্যমূলক এরকম হয়ে থাকে। তারা কিন্তু আগ্রাসী বা হিংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হতে চায় না প্রথম দিকে। তারা কিন্তু খুব পরিশীলিত, পরিমার্জিত রূপ ধারণ করে তাদের আন্দোলনের মাধ্যমে। কিন্তু দেখা যাচ্ছে যে ভালো কথার কাজ তো নয়, ঠিক আছে? ব্রিটিশরা কিন্তু ভালো কথা শোনে না। এবং এই জন্য দেখা যাচ্ছে যখন তারা দাবি দাবাগুলো পেশ করছে, দাবি দাবা তো পেশ করছে, তারা তো সব শুনছে, কিন্তু সেই দাবি মোতাবেক কোনো কিন্তু কাজ হচ্ছে না, ঠিক আছে? ব্রিটিশরা কিন্তু কোনো পদক্ষেপই নিচ্ছে না। যার ফলে প্রথম দিকে কংগ্রেসকে নরমপন্থী বলা হতো এবং তাদের 3 দিনের তামাশা বা নানান কিছু বলে তারা অধিকাংশ কংগ্রেস নাকি ব্রিটিশদের প্রধানত থাকতেই ভালোবাসতো। তারা বিধি বিধান বলে ভেবে নিয়েছিল ব্রিটিশদের। এই সমস্ত কিছু নিয়ে তাদেরকে হেনস্থা হতে দেখা যায়, ঠিক আছে? যে কংগ্রেসরা নানান ভাবে এইভাবে হেনস্থা হচ্ছে এবং তারা নরমপন্থী। এবং এই নরমপন্থীদের বিরুদ্ধে আবার কিছু মানুষ সরব হতে থাকে, ঠিক আছে? এরা হচ্ছে চরমপন্থী। তারা দেখলো যে আহ যখন মানে 1900 এবং এরপরে যখন দেখা যাচ্ছে, হ্যাঁ, এরপরে অনেক কিছু হয়েছে। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19 থেকে 23 বছর করতে হবে, পাশাপাশি ভারত ও লন্ডনের একই সঙ্গে পরীক্ষাটি নিতে হবে। এবং দাবিগুলো ব্রিটিশরা কিন্তু নজরই দেয়নি, ঠিক আছে? এবং প্রশাসনে ভারতীয়দের যে যোগ্যতা অনুযায়ী কাজ, যেটা তারা কমিটমেন্ট করেছিল, যেটা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কিন্তু কাজ করেনি। আরেকটি বিষয় ভারতীয়রা ভীষণ ভীষণ ভাবে সরব হয়েছিল, যেটা হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। সেটা হচ্ছে এই যে আর্থিক দুরবস্থা, ভারতীয়দের আর্থিক দুরবস্থা, এর কারণ কিন্তু ব্রিটিশদের কারণেই ভারতটা গরিব থেকে গরিব, আরো বেশি গরিব হয়ে যাচ্ছে, এটাই তারা বলেছিল। এবং এই কারণে দাদাভাই নওরোজি এবং মহাদেব গোবিন্দ রানাডে, তিনি পেশায় বিচারক, আর দাদাভাই নওরোজি ছিলেন ব্যবসায়ী, আর রমেশচন্দ্র দত্ত তিনি সিভিল সার্ভেন্ট, ঠিক আছে? তারা যৌথভাবে বুঝিয়েছিলেন যে যে ব্রিটিশরা কি করছে, ভারতের কাঁচা মাল, যেগুলো কাঁচা র মেটেরিয়াল আছে, সেগুলো তারা নিজেদের দেশে নিয়ে চলে যাচ্ছে এবং ব্রিটেনে গিয়ে ব্রিটেনকে শিল্পে সমৃদ্ধ করে তুলছে। তুলনায় ভারত কি হয়ে যাচ্ছে, যে সমস্ত চাষি আছে তারা
কাঁচা মাল, র মেটেরিয়াল খুব কম দামে ব্রিটিশদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, এবং তারা কি করছে, ব্রিটিশরা সেই সমস্ত র মেটেরিয়াল নিজেদের দেশে নিয়ে চলে যাচ্ছে, এবং নিজেদের দেশে নিয়ে গিয়ে তারা নিজেদের দেশকে শিল্পে সমৃদ্ধ করছে, আর আমাদের দেশ আরো বেশি গরিব হয়ে যাচ্ছিল। ঠিক আছে? এবং এই যে নিজেদের দেশে নিয়ে চলে যাওয়া, একেই বলে সম্পদ নির্গমন। ঠিক আছে? এবং যাবতীয় সম্পদ বিদেশে চলে যাচ্ছিল। ঠিক আছে? তারা এই এই ঘটনার কারণেই কিন্তু ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, এই কথা এই তিনজন বলেছিলেন। দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে এবং রমেশচন্দ্র দত্ত। তারা বলেছিলেন। ঠিক আছে? এর বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করেছিলেন। ঠিক আছে? এবং এবং নরমপন্থীদের যদিও এই প্রতিবাদ কিন্তু মুখে প্রতিবাদ, আন্দোলন, ধর্ণা, বয়কট এই সমস্ত ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল বলে ব্রিটিশরা আমল দেয়নি। ঠিক আছে? এবং দেখা গেছে ব্রিটিশরা দেখছে এরা এরকম করে কি বা আন্দোলন করতে পারে, এই জন্য এরা পাত্তাও দেয়নি এদেরকে। এরপরে কিন্তু চরমপন্থী দল আসে, এবং চরমপন্থী দল যে পদক্ষেপ নেক্সট ভিডিওতে আমি